হাসান ভাই স্যারকে মাঝখানে নিন। ঠিক আছে হচ্ছে দিন এই যে সামনে হ্যাঁ। আমি এই মুহূর্তে স্টেজে হাসান ভাইকে আর আক্তার ভাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান ভাইকে কিছু বলতে অনুরোধ করছি। আমাদের দাদা মানে একটা সভাপতি শুনতে যাওয়ার ওনার একটি কাজ আছে, চলে যাবে, তাই আপনার বক্তব্যটা একটু শুনে যাবেন। আজকে আর্মি এবং নৌম আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ, গুণীজন, ডিপার্টমেন্ট অফ বাংলা থেকে 2 বাংলারই গুণী ব্যক্তিরা, তাদেরকে উভয় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমিও ইতিমধ্যেই আপনাদের কিছু কথা শুনেছি, আমাদেরও কিছু কথা আছে। তো আমি প্রথমেই পূবালী দিদিকে একটু স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। মানিক ভঙ্গি সহকারী রাজস্ব সরকার কারণ তাদের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ হয়। আমরা গত 11 নভেম্বর পাবনা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কবিতা অনুষ্ঠান করেছি। সেখানে কলকাতা থেকে 8 জন, নেপাল থেকে 3 জন। ঠিক আমরা যারা সাহিত্যকে ভালোবাসি, কবিতাকে ভালোবাসি, আমরা যারা মূল্যবোধকে বিশ্বাস করি, নীতি নৈতিকতাকে যারা বিশ্বাস করি, তাদের একটি অংশ কলকাতা থেকে, আরেকটি অংশ নেপাল থেকে আমরা পাবনা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম। সেখানে আমরা সারাদিন অনুষ্ঠান করেছি, 3 দিন অনুষ্ঠান করেছি। 3 দিন বলে ভুল হবে না, কারণ হচ্ছে যে প্রথম দিন আমরা একটা আড্ডার আয়োজন করেছিলাম, তারপরে দিন সারাদিন অনুষ্ঠান করেছি, তারপরে দিন আমরা রবীন্দ্র কুঠিবাড়িতে একটা ভ্রমণের ব্যবস্থা করেছি। সেইভাবে যদি বলা যায় তাহলে 3 দিন বলা যেতে পারে। আবার কেউ যদি মনে করে যে না 3 দিন না 2 দিন বা 1 দিন, সেটাও হতে পারে, হোক না, যেটাই হোক না আমরা করেছি। আমি আমাকে কয়েক মিনিট সময় দিবেন? সময় আচ্ছা, ঠিক আছে। আমি একটু বলি যে আমি একটি কলেজে বাংলা বিভাগের চেয়ারম্যান আছি। বাংলা বিভাগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি এমএ পাস করেছি, অনার্স করেছি। আমি ছোটবেলা থেকে এই সংস্কৃতি অঙ্গনে আমার একটা বিচরণ আছে, একদম শিশুবেলা থেকেই বিচরণ রয়েছে। 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এপার বাংলা ওপার বাংলা 2 বাংলা নিয়ে একটি সাহিত্য উৎসব হয়েছিল এবং সেখানে আমার এখন মনে আছে সংখ্যাটা 62 জন, এই কলকাতা এবং ভারতবর্ষ থেকে 62 জন কবি, লেখক, গণিমানুষ তারা কিন্তু সেখানে গিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1989 সালে। পরবর্তীতে আমরা পাবনাতে আরো 2টা প্রোগ্রাম করেছি এবং এই গত 11 নভেম্বর একটা উৎসব আমরা করেছি। আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি। সেটা হচ্ছে যে আজকে প্রমোদ চৌধুরী, আমরা সাধারণত সবাই বলি গদ্য রীতির প্রবর্তক এবং সবুজপত্র পত্রিকা, ঐতিহাসিক যেটা সাহিত্য পত্রিকা সবুজপত্র, ভারতীয় পত্রিকার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন। তার বাড়িটা কিন্তু আমার এলাকায়। আচ্ছা, তিনি রবীন্দ্র পরিবারে বিয়ে করেছেন। তার বড় ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। তার যে ভাই আশুতোষ চৌধুরী, তারও রবীন্দ্রনাথের এক ভগিনীর সাথে তার বিয়ে হয়েছে। অর্থাৎ রবীন্দ্র পরিবারের সঙ্গে এই প্রমোদ চৌধুরী একটি আলাদা আত্মীয়তা রয়েছে এবং তিনি বাংলা সাহিত্যকে গদ্য রীতির ক্ষেত্রে যে বন্ধুটি ছিল সেখানে একটি বিপ্লব নিয়ে একটি জায়গায় তিনি নিয়ে গিয়েছেন। এটা একটা বিষয়। আমরা সুচিত্রা সেনের নাম আজকে শুধু আমরা কলকাতা বা বাংলাদেশ নয়, সারা বিশ্বের লোক কিন্তু আমরা সুচিত্রা সেনের নামটা জানি। তার জন্মস্থান কিন্তু আমাদের পাবনা। তিনি পাবনাতে তার বাবা সম্ভবত
স্যানিটেশন অফিসার ছিলেন পাবনা পৌরসভার। অরিজিনাল তার জন্মটা সিরাজগঞ্জের বেলকুচিতে, সেখান থেকে তারা পাবনাতে সেটেল। পাবনা থেকে পাবনা শহরের যে কটা পরিবার সাহিত্য সংস্কৃতি চর্চা করতেন তাদের একটা পরিবার আছে সুচিত্রা সেনের পরিবার। আসলে ব্যাপারটা কি, মানে যার মেধাটা বিকশিত হয় ছোটবেলায় কিন্তু কিছু কিছু বোঝা যায়, ঠিক এই বোঝার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে পাবনা, আমাদের বাংলাদেশ। তারপরে 1951 সালে এখানে জমিদার পরিবারের ছেলের তার বিয়ে হয়েছে। তারপরে কান উৎসব রাশিয়ায় যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আন্তর্জাতিক সে পুরস্কার পেয়েছে, তাই না? চন্দ্রজগৎ দাদা কি বলেন, ঠিক বলছি তো নাকি? আন্তর্জাতিক সে চলচ্চিত্র অঙ্গনে যে পুরস্কারের মধ্য দিয়ে তার নামটা এই দুই বাংলায় না আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে গেল। তারপরে তো হারানো শোক, সাত পাকে বাঁধা, 7 বছর, একটার পর একটা তার সুপার ডুপার চলচ্চিত্রের ভাষায় যেটা বলে সুপার, মানে বহুত নাম করে গেল এই সিনেমাগুলো। তারপরে ইতিহাসটা আমি কি বলবো, আমার আর বলার কোনো প্রয়োজন নেই, আমরা সব কিছু জানি। আচ্ছা, তারপরে আসলে আমরা যে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা সকলেই জানেন। তারপরে একটা বলি, সেটা হচ্ছে যে এই আমাদের যে হাড়ি ব্রিজ আছে বা উত্তরাঞ্চল পশ্চিম অঞ্চলের সাথে সংযোগকারী যে ব্রিজটা খুবই নাম করা এবং অনেক বড় একটা ব্যাপার। ইংরেজরা এটা তৈরি করে, ছাত্ররা জানে, 2 বঙ্গের মানুষকে একটা মেলবন্ধনে তৈরি করেছে এই হাড়ি ব্রিজ। হাড়ি ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে 1915 সালে। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলে নওগাঁ প্রতিষ্ঠানে যেতেন। ওনার 3টা কিন্তু কাছারি বাড়ি আছে, এখনো আছে। একটা নওগাঁ প্রতিষ্ঠান, একটা কুষ্টিয়া শিলাইদহ, আর একটা সাজাদপুর, সিরাজগঞ্জের সাজাদপুরে। এখান থেকে ট্রেনে উনি যেতেন আমাদের ঈশ্বরদীর উপর দিয়ে, যে আত্রাই স্টেশনে নামতেন, আত্রাই থেকে প্রতিষ্ঠানে যেতেন। আবার কখনো কখনো ঈশ্বরদী থেকে পাবনা হয়ে তিনি হচ্ছে সাজাদপুরে যেতেন, অথবা কুষ্টিয়া হয়ে শিলাইদহ যেতেন। আপনারা সবই জানেন। তারপরে বলি, তার যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা তার কিন্তু লেখা এই কুষ্টিয়া শিলাইদহ এবং হচ্ছে সাজাদপুরে বেশিরভাগ। যদিও তিনি পারিবারিক সিদ্ধান্তের কারণে, আমি যতটুকু জানি, তিনি তার জমিদারি দেখাশোনা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে যে তার এই যে ভিতরকার যে মেধা, ভিতরকার যে স্বপ্ন, সেই চর্চাটা করেছে, সাহিত্য চর্চা করে সেখানে নিয়মিত সাহিত্য চর্চা করেছে। এবং যে কারণে আমরা গীতাঞ্জলি পেয়েছি, যে গীতাঞ্জলি 1913 সালে তাকে শুধু এপার বাংলা ওপার বাংলা না, সারা বিশ্বে সমাদৃত করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আপনি দেখেন আমাদের জ্যোতি বসু, আপনাদের এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, অনেকবার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু আমাদের ঈশ্বরদীতে অনেক রাজনৈতিক মিটিং করেছে, যার সম্পর্কে আমাকে বলেছে। কমরেড জসীমউদ্দিন মন্ডল, আপনার নামটা শুনে থাকবেন, জসীম মন্ডল, তার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে ছিল। তিনি আমাকে বলেছেন, জ্যোতি বসু কিন্তু ঈশ্বরদীতে অনেকবার এসেছে, ঈশ্বরদীতে রেলওয়ে অংশ নেতা, সেখানে সে রেলওয়ে শ্রমিকদের রাজনৈতিক দর্শন উদ্বুদ্ধ করার জন্য এই জ্যোতি বসু কিন্তু আমাদের মধ্যে গিয়েছে। আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ী কিন্তু কথায় কথা বলতেন, আমার ভাই বাপ্পি, তিনি বলতেন, কিন্তু তার জন্মস্থানটা কিন্তু এই পশ্চিমবঙ্গে, কিন্তু তিনি বলতেন আমার বাড়ি বাপ্পি। কেন বলতেন? তার পিছনে একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হচ্ছে তার পৈতৃক ভূমিটা হচ্ছে পাবনায়, পাবনার মোহাম্মদপুরে ভাঙড়া। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু জমিদার বংশের ছেলে। ওই এলাকায় হাজার হাজার বিঘা জমি। অমূল্য লোহারি নামে একটা ভদ্রলোক, তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি অকাল করে জমি দান করে গেছেন। এই পরিবারে বাপ্পি লাহিড়ীর জন্ম। এবং ওখানে বাংলাদেশ রেলওয়ে একটি স্টেশনের নাম করেছে লাহিড়ী মোহাম্মদপুর। লাহিড়ী মোহাম্মদপুর, এই লাইন
এই লাইব্রেরি, এই পাবলিক লাইব্রেরির পক্ষে নাম অনুসারে এটা কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু আপনারা যেভাবে বলেন না কেন, আমরা যেভাবে বলি না কেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। লাহিড়ী পক্ষ এই স্টেশনটা নাম করা আছে তার ফ্যামিলি। এই পাবলিক লাইব্রেরির আত্মীয় স্বজন ছড়ায় ছিটায় রয়েছে ওই এলাকায়, যে কারণে তিনি আমেরিকাতে একটি অনুষ্ঠানে যে বলছেন আমার বাড়ি পাওয়া। আচ্ছা, আমাদের এরকম নচিকেতার কথা বলেন জনপ্রিয় শিল্পী, তার বাড়ি আমাদের বাংলাদেশে। এইরকম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি 4-5টা উদাহরণ দিয়ে তো আমি ঠিক হতে পারবো না। আমাদের বুবালিতে আমাদের অনুষ্ঠানে যে তার মার বাড়িটা হচ্ছে পাবনা, চাকরি পাড়া। তিনি যখন তার বক্তব্য দিচ্ছিলেন, তার মা আসার সময় যখন চলে আসে একটা পেয়ারা দিতে চেয়েছিল, সেই পেয়ারাটা দেওয়া হয়নি, নেওয়া হয়নি, তার মা চলে আসছে। এবং এই যে ভাবাবেগের ব্যাপার, আপনি আপনার জীবন থেকে ভাবাবেগ, ভালোবাসা, প্রেম এটাকে অস্বীকার করবেন কিভাবে বলুন তো? এটা কি সম্ভব? আজকে কলকাতার অনেক মানুষ, শুধু আমি 2-4 জনের উদাহরণ দিয়ে আমি তো শেষ করতে পারবো না, এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের আত্মীয় স্বজন, যাদের জন্ম হতো ওই পারে, তাদের আত্মীয় স্বজন এখনো আছে, অনেক আছে। চন্দ্রশেখর দাদা ভালো কথা বলছে, রাজনৈতিক কারণে সবকিছু ইয়ে হয়ে গেছে, কিন্তু তিনি যে উদাহরণটা দিলেন, বাংলাদেশের একটা মানুষের বাড়ির রান্নাঘরটা বাংলাদেশের ভিতরে, আর সোয়াল বাংলা সব ভারতের ভিতরে। বলেন তার ছেলেকে বিয়ে দিয়েছে বাংলাদেশে, মেয়েদের বিয়ে দিয়েছে ভারতে। এখন বলেন সেই যে স্মৃতি, সেই ভালোবাসার জায়গাটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? আমাদের দাদা শ্রীযুক্ত সন্দীপ মুখোপাধ্যায় যে বালুর ঘাটার কথা বলছিল, যে হিলির কথা বলছিল, বলেন তো এই কথাগুলো বললে আমার ভিতর, আমি তো এই প্রজন্মের একটা মানুষ, আমার ভিতরে কি দোলা দিবেন? আমার ভিতরে কি ভালো লাগবে না? কুসুম যখন আমাকে বারবার মামা বলে ডাকে, তখন কি আমার ভালো লাগবে না? আমার কুমারীদের যখন ফোন করে বলে আমার 2টা নাতি, একটা রাজশাহীতে থাকে, একটা কলকাতায় থাকে, আমার এটা ভালো লাগবে না? এই ভালো লাগাটা হচ্ছে একটা নান্দনিক জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। এবং এপার বাংলা ওপার বাংলা আপনি ইচ্ছা করলে অস্বীকার করতে পারবেন, আমি ইচ্ছা করলে অস্বীকার করতে পারবো। 1971 সালে যখন আমাদের যুদ্ধ শুরু হয়, তখন আমার বাড়িতে আমার বাবা তো ব্যবসা করতেন, কলকাতার সাথে তার যোগাযোগ ছিল। তো এক মারোয়ারি ব্যবসায়ী জানকি আমার বাড়িতে আশ্রয় নিল। আমার এখনো মনে আছে, অনেক সোনা, কয়েক কোটি সোনা আমার বাবার হাতে দিলেন নিরাপত্তার জন্য। আমার বাবা আমার বড় বোনের হাতে দিলেন, যে যেভাবে ওনারা দিয়েছে এইভাবেই থাকবে, একটা সুতাও যেন এদিক ওদিক না। ঠিক পরিস্থিতি যখন খারাপ, ওনারা যখন কলকাতা চলে, ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে চলে আসেন, সুন্দরভাবে আমার বাবা বোঝাই দিয়ে একটি গাড়িতে করে সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দিয়ে গেলেন নিরাপত্তার সাথে। পরে দেশ স্বাধীন হওয়ার পরে তারা আবার আমাদের বাংলাদেশে চলে গিয়েছে। তো এরকম বিষয়গুলো কিন্তু আছে। তো আমি এরকম বর্ণনা করতে গেলে অনেক কথা বলা যায়, আমি অত কথা বলবো না। আমার শেষ কথাগুলো হচ্ছে এরকম, যে সাহিত্য জীবনের অংশ, গান জীবনের অংশ, সংস্কৃতি জীবনের অংশ। এগুলা ছাড়া এই যে আমাদের দাদা যে কথাগুলো বলছিলেন, শ্রীযুক্ত সন্দীপ মুখোপাধ্যায়, তিনি পুলিশের বড় একটু কর্মকর্তা ছিলেন, কিন্তু তিনি সাহিত্যের প্রতি তার ভালোবাসা আছে বলে তিনি আমাদের মাঝে আছেন, আমাদের দলে তিনি অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে জীবন, এটাকে আমরা বিচ্ছিন্ন করে দেখতে পারি না। কিন্তু বিষয় হচ্ছে যে আমি একজন সাহিত্যের ছাত্র হিসাবে, আমি একজন সাহিত্যের টিচার হিসাবে আমি কিন্তু একটা জিনিস দেখি চন্দ্রশেখর দাদা, সেটা হচ্ছে যে ওপার বাংলাও দেখছে, এপার বাংলাও দেখছে। এই সাহিত্যকে পুঁজি করে, এই সাহিত্যকে সামনে নিয়ে এসে যে একটা অসুস্থ একটা ধারা তৈরি হয়েছে, ধারাটা কিন্তু ছোট না, অনেক শক্তিশালী, অনেক। আমি দেখছি বাক্য গঠন করতে পারে না, শব্দ গঠন করতে পারে না, বিভিন্ন মানুষকে টেস্ট দেয়, টাকা নেয়, 2000, 3000, 4000, 5000, এমন মানুষের হাত দিয়ে টেস্টগুলো দেয় যারা ট্যাক্স ঠিক মতো দেয় না, অবৈধ
সেও প্রধানত তার হাত দিয়ে কাদেরকে ক্রেস্ট করে দেওয়া হচ্ছে? যারা সুস্থ জীবনযাপন করে, সুন্দর জীবনযাপন করে, আলোকিত জীবনযাপন করে, ভালো রাস্তার অনুসারী, তাদের হাতে ক্রেস্ট করে তুলে দিচ্ছে। আমার এগুলো খুব কষ্ট হয়। আমি ডাল ভাত খাবো, অষ্টপতিত লাভ, দেশপ্রেমিক কারা, যারা দেশকে তারাই ভালোবাসে, যারা তার পরিবারকে ভালোবাসে, নীতি নৈতিকতা মূল্যবোধকে তারা রেসপেক্ট করে, তারা দেশপ্রেমিক। এটা খুব সত্য কথা, এগুলোকে অস্বীকার করা যাবে না। সুতরাং আমি ভুবানীদের দিকে বলেছি, আমার ঈশ্বরচর্য অনুষ্ঠানে আমরা ক্রেস্ট বিতরণ করেছি। মঞ্চে ওঠার জন্য অনেকেই আগ্রহী, আমার খুব মনোপূর্ণ অভিমান, ক্রেস্ট বিতরণের সময় আমাদেরকে কেন মঞ্চে তোলা হলো। আমি আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর, আমি জানি আমার বন্ধু, খুব অনেস্ট, খুব নীতিবোধ মূল্যবোধ সম্পন্ন, তার হাত দিয়ে আমি তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। তার আমি কঠোর সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো লোককে দিয়ে, যে কোনো লোকের হাত দিয়ে এই ক্রেস্টগুলো আমি দিব না, কারণ এটা একটা সম্মানীয় একটা ব্যাপার। আমার চিন্তা ভাবনা চাল চলনে অবশ্যই একটা সুস্থ ধারা ভাবধারা থাকতেই হবে, সেটা সংখ্যায় কম হবে না। আমরা এই আন্দোলনটা শুরু করতে চাই। আমি সেই দিন আমাদের এই সঙ্গীতে এই কথাগুলো আমি বলেছি, এবং আমার এখানে মানিক মন্দির আছে, ভুবানী দিদি আছে, অজন্মা বসু আছে, তারা আমার সাথে একমত। এবং আমার নেপাল থেকে যে বন্ধুরা এসেছিল আমাদের আমন্ত্রণে, তারাও এখন সামনে আমাদের একটি লক্ষ্য আছে। লক্ষ্যটা হচ্ছে আপনারা যারা আমার এই কথাগুলো যদি বিশ্বাস করেন, আমার এই কথাগুলো তারা এগিয়ে নিয়ে যেতে চায়, আমি সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আগামীতে আমরা শুধু নেপাল ভারত না, আমরা মালদ্বীপ, শ্রীলঙ্কা, অন্যান্য আরো যে রাষ্ট্রগুলো আছে, সার্বভৌম যে রাষ্ট্রগুলো আছে, আমরা সবার সাথে যোগাযোগ করতে চাই। আমরা সম্মিলিতভাবে যদি আমরা এই সাহিত্য চর্চার জায়গাটাকে একসাথে সমস্ত রাগ, অভিমান, ব্যক্তিগত বিষয়গুলো ছেড়ে ফেলে যদি আমরা আগাইতে চাই, তাহলে ওই অসুস্থ ধারাটা অর্থের বিনিময়ে পেয়েছে, অর্থের বিনিময়ে উত্তরীয়, অর্থের বিনিময়ে প্রধান অতিথি হয়ে আমাদের এই যে সাহিত্য সাংস্কৃতিক চিন্তা ভাবনার মানুষগুলাকে প্রেস তুলে দিচ্ছে, এই ধারাটাকে প্রতিহত করা সম্ভব হবে নতুবা নয়। এখন আপনারা কোন পথে যাবেন সিদ্ধান্ত আপনাদের নিতেই হবে। আর যদি না নিতে পারেন তাহলে দেখবেন আমাদের এই যে মহান যে উদ্দেশ্যটা, লক্ষ্যটা, আমি আমার বক্তব্য শেষ প্রান্তে এসে আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আজকে আমরা যে দেশ বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশ সৃষ্টিতে সহযোগিতা করেছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার সার্বিক সহযোগিতা ছিল। আর এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, নানাভাবে, এইটা ঐতিহাসিকভাবে আমরা কখনোই ভুলতে পারবো না, এটা বলার চেষ্টা করবো। আমি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আজকে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে, একসাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। দুই বাংলার একটি বন্ধনে এই সূত্রপাতে আজকে উপস্থিত গুণীজ্ঞানী ব্যক্তি এবং আমার খুব নিকটতম বাসের লোকজনকে আমি শুভেচ্ছা জানাই। আমি কিছু আনতে পারি না, তবে একটা জিনিস আপনাদের সাথে এনেছি, সেটা হচ্ছে আমার অগাধ ভালোবাসা। আমি আমার পক্ষ থেকে আপনাদের শুধু ভালোবাসা জানাতে চাই, এই জন্যই ভালোবাসা জানাতে চাই যে আমরা দুই বাংলার মানুষ যেন মৈত্রীতে আবদ্ধ হতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা বড় কথা নয়। আমরা বাঙালি, আমরা দুই বাংলার মানুষ, আমরা একত্রিত হতে চাই। অনেকদিন আগে আমার কথা ইতিহাস বলব, সেই 1948 সালে যখন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না স্কচ ময়দানে স্পষ্ট ভাষায় বলেছিল যে রাষ্ট্রভাষা হবে উর্দু, এদেশের মানুষের আঘাত লেগেছিল।
তারা বলেছিল যে রাষ্ট্রভাষা উন্নত হতে পারে না, কেননা বাংলায় বাঙালি তখন 60% বা তারও বেশি বাংলাভাষী, অথচ পাকিস্তানে তখন মাত্র 19% আছে উর্দু ভাষাভাষী লোক। এখন বলতে পারেন যে কি করে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করা যায়। একের পর আন্দোলন আপনারা ইতিহাস দেখেছেন, আপনারা দেখেছেন যে 1952 সালে 21 ফেব্রুয়ারি রক্তের বিনিময়ে এদেশের রাষ্ট্রভাষা বাংলা ভাষার কথা উচ্চারিত হয়েছিল এবং বলা হয়েছিল যে পৃথিবীর অনেকগুলি দেশে 2টা ভাষা ও রাষ্ট্রভাষা আছে, কিন্তু আমাদের দেশে কেন রাষ্ট্রভাষা উর্দু এবং বাংলা হবে না। যাই হোক, পরবর্তী সময় অনেক ত্যাগের বিনিময়ে, অনেক আন্দোলনের বিনিময়ে অনেক রক্তের ইতিহাস ঘটেছিল, আর সেই রক্তের ইতিহাসের জন্য সেদিন আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার। বলতে পারেন যদি উর্দু ভাষা রাষ্ট্রভাষা হতো আমরা বাংলায় কথা বলতে পারতাম না। আমি তখন স্কুল থেকে কলেজে পদার্পণ করেছি, আমাদেরকে শেখানো হতো তখনও যে তোমরা উর্দুতে কথা বলো। উর্দুকে কম্পালসারি সাবজেক্ট করা হয়েছিল, আরবিকে কম্পালসারি সাবজেক্ট করা হয়েছিল, অথচ আমাদেরকে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়নি সেটি। এমন আইন খান একদিন বলেছিল যে তোমরা রবীন্দ্রনাথের বই পড়ো কেন? বড় দুঃখ লেগেছিল দেশের মানুষের। রবীন্দ্রনাথের মতো কবিতা উর্দুতে এবং আরবিতে লিখতে পারো না? হ্যাঁ, বাঙালি এই বাঙালিকে এটা সহ্য করে থাকতে পারে? তা কোনোদিন পারেনি। তারা একের পর এক আন্দোলন করেছে। আমার মনে আছে আমরা 1967-68 সালে তখন আমি কলেজের ছাত্র, আমরা মিছিলে গিয়েছি, আমরা বিভিন্নভাবে এই পাকিস্তান পুলিশের হাতে আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু তবুও আমরা কিছুতে বাংলা ভাষাকে আমরা অস্বীকার করতে পারি না এবং পারবো না। এবং এখন আমি বলছি দুই বাংলার যদি আমরা সবাই একত্রিত থাকি এবং নিবন্ধনে আবদ্ধ থাকি, আমার বিশ্বাস আগামীতে বাংলা ভাষা সারা বিশ্বে যেভাবে উচ্চারিত হয়েছে, যেভাবে সারা বিশ্বে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে এবং প্রতিষ্ঠিত করার মূলে কিন্তু এই দেশের মানুষ, দুই বাংলার মানুষ এর সঙ্গে জড়িত আছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবো, যিনি এই বাংলা ভাষাকে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে উপস্থাপন করেছিল, যেভাবে পৌঁছে দিয়েছিল, তিনি যদি বিশ্বের দরবারে পৌঁছে না দিতেন তাহলে আমার মনে হয় বিশ্ব কোনোদিনই জানতে পারত না যে বাংলা ভাষাভাষী কোনো মানুষ ভারতবর্ষে বাস করে বা আছে। তাহলে আপনারা নিশ্চয়ই জানি যে বাংলা ভাষাকে যদি আমরা সমুজ্জ্বল করতে পারি এবং আরো উচ্চতর স্থানে অবস্থান করাতে চাই, তাহলে কিন্তু আমরা গর্ববোধ করতে হবে যে বাংলা ভাষা একটি সুস্থ সুন্দর মিষ্টি ভাষা ভারতবর্ষে এবং সারা বিশ্বে আছে। আমরা যদি এটা না করি, আমরা যদি মনে করি যে আমাদের স্ব দেশে বাস করে যে না বাংলা ভাষায় কথা বলবো লজ্জা, অথবা ইংরেজিতে, হিন্দিতে বা অন্যান্য যত ভাষা আছে পৃথিবীতে সেই সব ভাষায় কথা বলাই মনে হয় সবচেয়ে শ্রেয়। এটা কি সঠিক? আমার বাংলা ভাষাকে আমি তুলে ধরতে চাই সারা বিশ্বে এবং সকল মানুষের কাছে, এটাই হোক আমাদের কামনা। আমি আরো বলবো যে আমাদের বাংলা ভাষা অনেক উচ্চারণের ক্ষেত্রে কিছুটা কঠিনতা অবস্থানে আছে এখনো। আমি ঢাকায় বলেছিলাম, তখন আমি সরকারি কলেজে এক শিক্ষানবিশ হিসাবে কিছুদিন প্রশিক্ষণ দিচ্ছিলাম। সেই সময় শামসুর রহমান সাহেব এসেছিল, মমতাজ উদ্দিন সাহেব এসেছিল, আরও অনেক গুণীগুণী ব্যক্তি, ইউনিভার্সিটি প্রফেসররাও ছিল। আমি সেই অনুষ্ঠানে বলেছিলাম, দেখেন বাংলা ভাষার কিছু কিছু আমার মনে হয় সংশোধনের কথা আমি বলবো না, তবে কিছু যদি পরিবর্তন করা যায় বাংলা ভাষাটা একটু ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। তাহলে সেটা কি? আমরা যেমন পেটটার মধ্যে দন্তস্ব, তালেবস্ব, এত শখ কেন? একটা শখ হলে কেমন হয়? আমি বলেছিলাম ফার্মাত্মকে তুলে দিলে কেমন হয়? তারা গ্রহণ করেছিল, বলেছিল হ্যাঁ এইগুলো খুব সহজ ভাষায় আমরা জানি। এখন যদি বলেন যে এইগুলো তুলে দিলে আমাদের ভাষার কিছুটা ঘাটতি পড়বে বা কিছুটা ক্ষতি হবে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেও কিন্তু ভাষার কোনো জায়গায়
জায়গায় কিছু কিছু রং বদল করেছে, যা ডিকশনারির কথা খুঁজলে দেখা যায় যে রবীন্দ্রনাথ কথাটা লেখা আছে, তার মানে তিনিও কিছু পরিবর্তন করে এটাকে সুষ্ঠু সুন্দর ভাষায় রূপান্তর করার চেষ্টা করেছেন। তা আমার বিশ্বাস আমি আজকে এই অনুষ্ঠানে আপনাদের কাছে বলে যাবো, আমরা বাংলা ভাষাটাকে আরো সুন্দর সুচারুরূপে উপস্থাপন করবার জন্য আমার জ্ঞানী ব্যক্তিদের কাছে আমার আবেদন থাকবে যে আমরা ভাষার এই অংশটুকু যেমন পেটের মধ্যে তালে বসে এইগুলো একটু আমরা পরিবর্তন করতে পারি কিনা এটা বিবেচ্য বিষয় থাকবে আমাদের। আর একই সাথে আমি পরিশেষে একটি কথা বলবো যে আমাদের উপস্থিতির সংখ্যা যাহাই হোক না কেন আসুন আমরা এই সংখ্যা নিয়ে আমাদের বাংলা ভাষা সকল মানুষের দরবারে পৌঁছে যায় এবং সবাইকে জানিয়ে দিই যে আসুন আমরা বাংলা ভাষা চর্চা করি এবং বাংলাকে সুন্দরভাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা চেষ্টা করি। আমরা কি লিখলাম, কি পড়লাম, কি জানলাম সেটা নয়, আমরা যারা জানি না, যারা নবীন তাদেরকে শেখাই, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা অনেকে দেখেছি যে কবিতা লিখেন, গল্প রচনা করেন, অনেকে সমালোচনা করতেও দেখেছি আমি, কিন্তু সমালোচনা নয়, আপনি ভালো জানেন আপনি আমাকে শেখান, আমার নবীনরা শিখবে, আমার ছেলেরা শিখবে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যে ও ভালো লেখে না, কি লেখে না, লিখতে দেন, লিখতে লিখতে ভালো লেখা হবে, পড়তে পড়তে অনেক দূর আগায় যাবে। এটাই নবীনদের কাছে পৌঁছে দিতে হবে। আর একটা জিনিস, এই লেখালেখি এটা কিন্তু আপনা আপনি হয় না, এগুলো পড়তে হয়, এগুলো শিখতে হয় এবং শেখার জন্য তো আপনারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আসুন না কেন আগে আমাদের শেখান, আমরা শিখি, আমরা নবীনদের কাছে পৌঁছে দেয় এবং নবীনদেরকে আমরা এগুলো চর্চা করার ব্যবস্থা করে দিই। আমার বড় দুঃখ লাগে আমাদের দেশে চর্চার কোনো জায়গা নেই। আমরা যদি বলি যে তুমি ভালো কবিতা লেখো, তুমি ভালো লেখালেখি করো, কবেই কথা আমরা পড়বো, কবেই কথা আমরা জানবো, কিন্তু কি কোনোদিন বলেছেন যে আমি কিভাবে শিখবো, আমি কিভাবে জানবো, আমার নবীনরা কিভাবে শিখবে, আমার নবীনরা কিভাবে চর্চা করবে, শিক্ষার ব্যবস্থা করেছে? তারপরে বিভিন্ন অঙ্গনে আমি দেখছি সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায়, কিন্তু শিক্ষণীয় যে আমার নবীনদেরকে শেখানোর যে ব্যবস্থা, কিভাবে একটা কবিতা লিখতে হয়, কিভাবে কবিতার প্রথম অংশ থাকে, দ্বিতীয় অংশ থাকে, তৃতীয় অংশ থাকে, অথবা সারমর্ম থাকে, হ্যাঁ এগুলো আমরা পড়ি, রবীন্দ্রনাথের বই পড়ি, নজরুলের বই পড়ি, আর অনেক কবি বই পড়ি, আমরা ভালো ভালো কবিতা আছে, কিন্তু সেগুলো তো তাদের কাছে উপস্থাপন করতে হবে যে কবিতাটা কেন লিখলো, কিভাবে লিখলো, কি সারমর্ম এবং তার মধ্যে কতটুকু জানার বা জ্ঞানের বিষয় আছে। এগুলো যদি আমরা না শেখাই তাহলে কেমন করে বলেন যে আমরা বাংলা ভাষা মনে করবো খুব সুন্দর জায়গায় উপস্থাপন করতে পারছি এবং মানুষকে আমরা জানাতে পারছি। তো যাই হোক, আমি অনেক কথা মনে বলে ফেললাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ করছি আপনাদের উপস্থিতির জন্য। আমি আরেকবার ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ। দিদি ক্যামেরা দিয়ে ফেস করে দেবে, একটু সামনের দিকে আসুন স্যার। স্যার সামনের দিকে তাকিয়ে একটু। একটু দাও, খুব বলে দেখ এখানে আপনি প্লিজ একটু একটু আগে আসুন, একটু আগে আপনি যান মন্ত্রীদের পাশে আপনি যান। হ্যাঁ তোমার ভিডিও দেখলে হচ্ছে তো আমি অন্তত বসুয়ার মানুষ সরকারকে একটু মঞ্চে আহ্বান করছি। ডক্টর সুরকে একটু অনুরোধ করবো, অতনু বসু। আচ্ছা, আচ্ছা
তাদের সবাইকে প্রণাম জানাই, নমস্কার জানাই। আজকে একটা গল্প বলি। এতক্ষণ আমার কাজ গল্প বলা। গল্পের নাম সুতো। শুনতে হয় হরিপুর গ্রামের গাছগুলোর মগডাল থেকে রোদ্দুর মুছে যায়। তবু আকাশে একটা নরম আলো লেপটে থাকে। ঘরের বাইরে থেকে কোলাহলের শব্দ আর মুড়ি তেলে ভাজার গন্ধ পায় আশালতা। বাইরে বেরিয়ে সেসব দেখার উপায় নেই। হেঁটে যাওয়ার ক্ষমতা হারিয়েছে সে। অচেনা অজানা কারণে মাথায় শিরারা তাদের প্রাণপ্রবাহ হারাচ্ছে। ঝাড়গ্রাম গ্রামের হাসপাতালে ডাক্তারবাবুরা জবাব একরকম দিয়েই রেখেছে। হরিপুর গ্রামের বয়স্ক পরামর্শ মতে আশালতা সারা জীবন দৌড়ঝাঁপ করি আর জলশক্তি। এককালে স্বাধীনতার গরম লু হয়েছে বাংলাদেশে। সাহেবদের কুঠি লুট করতে দেশের পুরুষদের সাহায্য করেছে আশালতা। দেশ স্বাধীন হলো, বাংলাদেশ দুর্গ। সে বৃদ্ধ বাবা মা স্মৃতি, ঘর বাড়ির মায়া কাটিয়ে চলে এসেছে এবারে। তবু অনেকেই মানে দেশের মায়া এমনই সুতো, ছিঁড়তে চাইলেই ছিঁড়া যায় না। 17-18 যুবতী তখন বসিরহাটের মতো জায়গায় ছন্ন ছাড়া। দুঃসম্পর্কের যে কাকা নিয়ে এলেন, তিনি কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামাতে ব্যস্ত। পড়ার বোস সহানুভূতিশীল হয়ে পড়লেন। ছোট ছেলে সুবোধের সঙ্গে বিয়ে দিলেন আশালতার। বড়নগরে সংসার হলো। স্বামী আর 2 ছেলেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। তারপরে সেই ভয়ঙ্কর সময় আবার স্থির সমুদ্রকে উত্তাল হতে দেখেছিল আশালতা। বড় ছেলে সমর বুকে গুলি নিয়ে নর্দমার ধারে লাশ। বছরখানেকের মধ্যে স্বামীও, তবে বুকের যন্ত্র বিকল হয়ে। শ্বশুর শাশুড়ি আগেই চলে গিয়েছিলেন। ছোট ছেলে অমরকে আঁকড়ে ধরে আশালতা। ভাসুর ছিলেন সরল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ভয়ঙ্কর সময় পিছু ছাড়িয়ে। এক বিকেলে হঠাৎ হাজির পুলিশ। ছোট ছেলের সম্পর্কে এক প্রস্তুত জিজ্ঞাসাবাদ। রাতারাতি মনগুলি ছেড়ে ছেলেকে নিয়ে হরিপুর গ্রামে চলে আসতে হবে। গ্রামের পোস্ট অফিসে চাকরি পেল অমর, বিয়ে দিল আশালতা। তবু ধরে রাখা গেল না আমাকে। বছর 10 আগে ধরা পড়ল কর্কট রোগ। 4 মাসের মাথায় চলে গেল ছোট ছেলে। রানা নিজের মনে ডাকে আশালতা। অরানা সারা পায় না কারো। একা একাই গজগজ করে ওঠে। কোথায় যে যায় সব অবমা। ঘরের ভেতরে এসে ঢুকে গেলাম। অমরের বউ। ছোট ছেলে চলে গেলেও বৌমা রয়ে গেছে শাশুড়ির কাছে। প্রথম শোকে বিভুল থাকতে দেখেছে বেলাকে। এখন সে শোকের একটা অংশ বিরক্তিতে পরিণত। বছর হলো তখনকার রানা এখন যুবক, আশালতার একমাত্র নাতি। রানা কোথায়? ওকে আমাকে বলে যায়। গুটি সুটি মেরে বসে থেকে আশালতা আর একা একা গজগজ করে। দিনকাল ভালো না। হরিপুর গ্রামটাকে বছর 2-এর মধ্যে সবাই চিনে ফেলেছে। রেডিও টিভিতে তাই জানা যায়। মাঝে মধ্যে ঢুকছে উদ্ভিধানী জওয়ান। ভারী বুটের শব্দ চমকে উঠতে হয় মাঝরাতে। অতীতে চলে যায় আশালতা। সুতোর এক অজানা টানে বেদনা ঘিরে ধরে। তাদের সন্ধানে যে লোকগুলো গ্রামে ঢুকে বোঝা যায় না। নিজে বাইরে বেরোতে পারে না আজকাল। প্রয়োজন না বললে কথা বলে না পুত্রবধূ। হাসপাতালের বড় ডাক্তারবাবু সেদিন তো বলেই দিলেন মুখের উপর, ছোটাছুটি করে লাভ নেই, বুঝলে? নার্ভগুলো প্রায় দড়ি হয়ে গেছে। যে কোনো দিন তাহলে আর হাঁটতে পারেন না, কোথাও যেতে পারেন না। এখন যা অবস্থা, আর কোথাও না যাওয়াই ভালো। চারদিকে খুব ঝামেলা। নাতির কাঁধে হাত রেখে ট্রলিতে দুজনে বসেছিল আশালতা। হাসপাতাল থেকে হরিপুর অনেকটা পথ। ট্রলি চালাচ্ছিল কান। হরিপুরের নিচে রানার পিঠে আদর করে হাত বোলাতে বোলাতে চোখ বুঝে কাঁপা গলায় বলেছিল, যে নদীটা পেরিয়ে না ওটার নাম জানিস তো রানা? থাক, কি যে বলো, এটা তো ঝামেলা। নদী আর কোথায় পেল? কিছু জানো না। ওর নাম হলো মধুমতি। আরে মিষ্টি জগলার নাম রে। ওর নাম তুই জানবি কি কইরা? মাথায় বাঁ হাতটা রেখে আমাকে ইশারা করেছিল রানা। কি কইলা তুই রানা? আমি পাগল আর যাবো না তোর লাগে। ঘরের ভেতর বসে বসে ইচ্ছামতি, মধুমতি বা পদ্মা কখনো পায়ে হেঁটে কখনো সাঁতরে বেরিয়ে যায় আশালতা। গায়ে কাপড় ভেজে না, চোখ দুটো ভেজে যায় রোজ। বৌমা, বৌমা। ঘরে আবার আসে বেলা। বলে, বলুন 7টা বাজায় দাও, দেশের আর সংসারে ভালো হয়। রোজই তো বলে, বাজায় না বুঝি?
কিছুই বোঝে না আজকাল গোলাপটা। ভাবি বিশ্বাস করে আশাবাদ ঢুকছিল। একটু রাত হতে না হতেই নিঝুম হয়ে আসে সব। চায়ের দোকানের কোলাহল বন্ধ, চপের গন্ধ বাতাসে বেরিয়ে যায়। শুধু ভাই কুটির আর হিন্দির শব্দ গানে আর বুকে ধাক্কা মারে। কি যে হইল দেশটা! রানাটাও যেন কি, বাড়িতে থাকে না, কোথায় যায় কি করে কেউ জানতে পারে না। দেখতে দেখতে কেমন যেন বেয়ারা হয়ে উঠল ছেলেটা। কাউকে মানে না, সারাদিন বাড়িতে শুধু টোটো কোম্পানি। সুধা দিলে আক্ষেপটা করে ফেলেছিল। কি করে বলাটা মানুষ হয়? সুধা চোখ বড় করেছিল। আমার ছোট ছাওয়াটা কলকাতায় কাম পাইছে কি সব, পাঠাস না রানাটারে। দিনকালটা বড় খারাপ, একটু থেমে যোগ করেছিল। বলি তাহলে ওকে, চেষ্টা করে কথা শুনে না। দূরে কোথাও একটা কুকুর কিনে উঠল। কুকুরের ডাক ভালো নয়, বাড়িতে অমঙ্গল প্রবেশ করে। চমকে ওঠে আশাবাদা। এ তো গুলির শব্দ, প্রচন্ড জোরে একটা শব্দ, যেন একটা আস্ত বাড়ি ভেঙে পড়ল। মাটি কেঁপে উঠল। এটা কি যুদ্ধ? কে কোথায় করছে? কেন? আজকাল কিসব মুক্ত দলটলের কথা শোনা যাচ্ছে। রেডিও টিভিতে প্রায় বলছে। বুক কেঁপে ওঠে। এমনকি তাদের অস্তিত্ব আজকাল হরিপুর গ্রামে শোনা যায়। জোরে চেয়েছি ওটা আশাবাদা। অবমা কেন? কি হলো আবার? কোথায় তো গোলমাল হইতেছে মনে হয়। কে বলল? কইগুলা কি মনে হইতেছে? তোর পাইতেছ না? বিরক্ত হয়ে গেছে, দরজাটা বন্ধ করে দেয়। হলদার ঠিক রেশটা বাতাসে ঘুরতে ঘুরতে এসে কানের পর্দার উপর আছে পড়ছে। একটু আগে সন্ধে হলো, এর মধ্যে নিশুতি রাত, সময় কি নদী জলের মতো ছুটছে। হলদার রেশটা এগিয়ে আসছে ক্রমশ। বেলা কি জেগে আছে নাকি সারা দেবার শক্তি হারিয়ে ফেলেছে? হলদার একবার রাস্তার মোড়ে বেশ স্পষ্ট হয়ে উঠেছে আওয়াজটা। কিছু লোক যেন মিছিল করে এগিয়ে আসছে। অন্ধকারের মধ্যে শিথিল হয়ে বসে থাকলো আশাবাদা। হল্লা এবার বাড়ির উঠোনে নিজেকে টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে গেল আশাবাদা। দরজা খুলে উঠোনে লোকগুলোর মুখ কি হয়েছে যেন, কি হয়েছে তাদের চিৎকার কিসে? লোকগুলোর ভেতর থেকে কে যেন বলল, রানা সে নেই। আছে আছে, বের করে দাও, নইলে ভুগতে হবে। ঘরের ভেতর থেকে সব শুনতে পাচ্ছে আশাবাদা। পায়ের অসার ভাবটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। বলুন তো নেই, গর্জে উঠেছে বাড়িটা। খুব বাড়াবাড়ি করছে কদিন ধরে। ডাকলে আসে না। হরিপুরের অনেক তো আসছে। কি করবে ছেলেটা? মানে তোমরা তোমাদের কাছে ডাকো, পুলিশ খবর চায়, কি করবো আমরা? কাদের কাছে যাবো? ওসব ছাড়ো, কখন আসবে ও? আর আসবে না। টাকা পয়সা নিয়ে সকালেই পালিয়েছে। কোথায় জানি না ঠিক, বোধহয় আমাদের দেশে। অন্ধকারের সঙ্গে একবার আলিঙ্গন করে দিল আশাবাদা। জলের গন্ধে যেন চিনে নিতে পারছে পদ্মা, মধুমতি বা ইচ্ছা নদীকে। অপারক ছিল এতদিন, সব কিছু ছুঁয়ে লেগে গেল। কিছু সুতো ছিল ছিল না। ধন্যবাদ। আমি আজকে এখানে আসার মূলে যার অনুরোধ আমি ফেলতে পারিনি, সেটা হচ্ছে পূবালীতে প্রত্যেক অনুষ্ঠানেই আমাকে ডাকে দিতে। আগের একটা অনুষ্ঠান গেছে, সেই অনুষ্ঠানে আমি ছিলাম না কলকাতায়, কিন্তু আজকে কথা দিয়েছিলাম আমি আজকে আসবো। কালকেই ফিরেছি বাইরে থেকে। এত সুন্দর অনুষ্ঠান, আমার বেশি লোকের দরকার নেই, অল্প লোকের মধ্যে হলেই যথেষ্ট। আজকে দুই বাংলার কথা নিয়ে অনেকক্ষণ ধরে শুনছিলাম বসে। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে এখানে আমার জন্ম কোথায়, আমি বলি মধ্যবঙ্গ। মধ্যবঙ্গ সেটা কোনটা? আমরা পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, যশোর, খুলনাকে আমরা মধ্যবঙ্গ। যখনই গন্ডগোল হয়েছে তখনই যশোরকে আর খুলনাকে টানা হয়েছে আমাদের দিকে। ঘটনা তাই ছিল। কথায় কথায় যখন আমাকে জিজ্ঞেস করে যে আর কিছু জানো, আর কিছু জানি না। বহরমপুরটা এখানে থাকার কথা ছিল না, বহরমপুরটা ওপারে যাওয়ার কথা ছিল, কিন্তু বহরমপুরটা এই পাশে চলে আসে। কথায় কথায় বলতে গেলে অবহেলার চোখে এখানে অনেকেই দেখে পশ্চিমবঙ্গের মানুষ। পূর্ববঙ্গের লোকের কথা শুনতে বলে ওদের মুখে তো 50 বিঘা জমি, এতগুলো গাছ, এতগুলো ফলের ব্যাপার, ওদের কথা ছিল। ওরা মনে করে সব ভ্রান্ত নয়। আমরা জানি, আমি যদিও কোনো অধিক জিনিসের লালায়িত নয়, কিন্তু আমি সত্যি কথাই বলি, আমার বাড়ি খুব না কিছু বাড়ি। আমাদের জমি এক্সচেঞ্জ হয়েছিল, বেড়াচাপা বলে একটা জায়গা আছে। তখন আমরা শুনেছিলাম যে বিশাল জমি ছিল, আম গাছ ছিল, এবং আম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচাপাতে নাকি হাতে ধরে ধরে আমার বাড়ির লোকেরা সব ঢুকেছে। হোয়াটএভার মেবি, আমি এইসব প্রাচুর্যকে মানিনি কোনোদিন। আমি ভেবেছিলাম যে দেশ
হবে। আজকে আমার এমন ভাগ্য, পূবালীর মাধ্যমে এক বিশেষ ব্যক্তির সঙ্গে আমার এখানে পরিচয়। মঞ্জুদা, আমি দাদাই বললাম, মঞ্জুদার বই পড়েছি অনেক এবং খুঁজে বেড়াচ্ছি আমি যে এই যে আমাদের অবিভক্ত পার্টি ছিল কমিউনিস্ট পার্টি, বাংলাদেশে ভাগের সময় যাদের গৃহ ছাড়া দেশভাগ, ছাত্র আন্দোলন, নকশা আন্দোলন, এতগুলো আন্দোলন কেটে গেছে, যারা চোখে দেখেছে, যারা সহ্য করেছে, তাদের মধ্যে আমরা এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে খুঁজে পেয়েছিলাম যার জীবনধারা নিয়ে আমি আজ দীর্ঘ 16 বছরের প্রোগ্রাম কাজ করে যাচ্ছি। যে মানুষটাকে অবহেলার চোখে আমাদের এখানে দেখা হয়েছে, যে মানুষটা শিল্প সংস্কৃতি নিয়ে যে তুলনামূলক আলোচনা করেছে, কিন্তু মানুষটাকে বলেছে সঠিক মানুষ নয়, সেই মানুষটা নাম আপনাদের সামনে বলছি। আপনারা এক বাক্যে চিনবেন, তার সমস্ত ক্রিয়াকলাপও জানবেন। তিনি হলেন স্বনামধন্য আমার কাছে ঋত্বিক ঘটক। যে ঋত্বিক ঘটক পাবনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই যে বাংলা বিভাগ, এই যে দেশ বিভাগ তাকে যে যন্ত্রণা দিয়েছিল, সেই যন্ত্রণার একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি আপনাদের কাছে। ওনারা যমজ ভাই বোন ছিলেন। একজনের নাম ছিল ভবি, বোনের নাম, আর ওনার নাম ছিল ভবা। রাত 12:30টার সময় দেশ বিভাগের পর যখন বাড়ি থেকে সমস্ত কিছু টেনে বাইরে বের করে দেওয়া হয়, উনি রাত 12:30টার সময় বোনের কাছে গিয়ে হাজির হয়েছিলেন। বোন বলল, দাদা তুমি এখন এসছো? বলছে, হ্যাঁ রে, তোকে দেখতে এলাম। বললো, দাদা সমস্ত কিছু বাড়ি থেকে বার করে দিয়েছে, পুকুরের পাড়ে একটা বই পেয়েছি, সেই বইটা আমি রেখে দিয়েছি খালি। বলে, কি বই পেয়েছিস? তোমার জন্যই রেখেছিলাম বোধহয়। ওর বইটা দেখো। বইটা পড়ল। রাত 12:30টার সময় ঢুকেছে, খাওয়া দাওয়া কিছু করেননি। 3:20 সেই সময় বই পড়াটা বন্ধ করে দিয়ে বললো, আমাকে একটা কাগজ দিবি? বলে, দাদা কাগজ তো নেই। বলে, পেন? বলে, পেন একটা দিতে পারি। বলে, তাহলে তুমি একটা সাদা কাপড় দিতে পারিস? বলে, দাদা আমার কাছে আছে একটা সাদা কাপড়। বলে, দেখো। সেই বইটার উপরে উনি একটা চিত্রনাট্য লিখেছিলেন, সেই সাদা কাপড়টার উপরে। যে চিত্রনাট্য আজও পর্যন্ত সকলের কাছে বাংলাদেশে প্রিয় হয়ে রয়েছে। আমি সদ্য যে ফিল্ম ফেস্টিভ্যাল গেল, ওখানকার চিত্র পরিচালকের সঙ্গে আলাপ করলাম, তারাও বললেন বইটার নাম ছিল তিতাস। কি অসাধারণ প্রতিভা সেখানে আমি দেখেছি। বাংলাদেশে উনি সমস্ত ঘটনাটা লিখেছেন। আমরা ছাত্র অবস্থায় এমন এক ব্যক্তির কাছ থেকে ওনার সম্পর্কে শুনেছিলাম, যে ব্যক্তি নেই এখন, তারও সেন্টিনারি পালন হতে যাচ্ছে। নীল আকাশের নিচে কালী ব্যানার্জিকে যে মেকআপ করেছিলেন শক্তি সেন, সেই শক্তি সেনের স্বর্ণপদক প্রাপ্ত হয়েছিলেন ওই কালী ব্যানার্জিকে মেকআপ করতে গিয়ে। আজকে আমি এখানে এসে এমন এক ব্যক্তির মুখ থেকে এমন এক ব্যক্তির নাম শুনেছি, আমি অভিভূত হয়ে গেছি। হীরালাল সেন। যে হীরালাল সেন, যার নাম অনেকেই জানে না, আজকালকার বহু উদীয়মান পরিচালক, উদীয়মান কি বলবো, অভিনেতা, অভিনেত্রী, যাদের কাছে গল্প করি তারা বলে হীরালাল সেন। সবার চিত্র নেবার চিত্র তার ভাব জানে না, অথচ তারা পরিচালক, তারা অভিনেতা, তারা অভিনেত্রী। আজকে যে মৌলিক চিন্তাধারা যে ঋত্বিক বাবুর জীবনে ঘটেছিল, সেটা আমি অস্বীকার করতে পারবো না। উনি বলেছিলেন, কাজ হচ্ছে আসল, মানুষ বিচার করবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলেই সব বিচার হবে। তাই আমি বাংলাদেশের প্রতি খুব একটা ইনক্লিনেশন হয়ে বলছি। আজ থেকে প্রায় 11 বছর আগে শিবপুর বিই কলেজে সায়েন্স কংগ্রেস হয়েছিল। সেখানে বাংলাদেশের সমস্ত সায়েন্টিস্টরা এসেছিলেন এবং দেখেছিলাম কি নিখুঁত কাজ। যে কঠিন অঙ্কের বই আমরা এখানে বাংলায় করতে পারি না, ওনারা সেটা বাংলায় তৈরি করেছেন। ফাংশনাল অ্যানালিসিস বলে একটা অঙ্কের খুব কঠিন জিনিস আছে,
যেটা ওনারা বাংলায় করেছিলেন। যেখানেই খুঁজি আমরা এখানে সবাইকেই দেখি, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে শৈল্পিক মনোভাবাপন্ন মানুষ সবাই সন্ধান পাই ওই বাংলাদেশ। শেষ জীবনে সত্যের পক্ষে আমরা দেখেছি সত্যের বোস উনি বলতেন, দেখ পড়াশোনা কি যা হয়েছে সব ঢাকাই সব, আমাদের যে কি ক্ষতি হয়েছে সেটা আমরা জানি। সেই অভাগীর স্বর্গ বলে একটা পিস ছিল বাংলার সিলেকশনে, পড়েছিলাম যে আমি অল্প বয়সে ঘোরা হয়ে গেল। মিশেছি বহু লোকের সঙ্গে, ঘুরেছি অনেক লোকের সঙ্গে। কয়েকজনের নাম বলছি, দেবী প্রসাদ চ্যাটার্জির নাম আপনারা শুনে থাকবেন, ফিলোসফি অধ্যাপক ছিলেন। দিলীপ সিনহা, শান্তি প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম শুনে থাকবেন, এনাক্ষী চট্টোপাধ্যায়ের নাম শুনে থাকবেন। এদের সঙ্গে মিশেছি। নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে যুগল সিংহল আমাকে অবজ্ঞা করেছিল। এই বাচ্চা ছেলেটা কি সায়েন্স অর্গানাইজেশন করবে, এই জানে না কি কিছু। আমি কলেজের ছাত্র তখন। দিলীপ সিনহা বলল, মিস্টার মল আপনি একটু দেখুন, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমার দায়িত্ব পড়েছিল ময়রা স্ট্রিটে বিড়লা হাই স্কুলের সারা সাউথ ক্যালকাটা সায়েন্স অর্গানাইজেশন, যার প্রধান ছিলেন শান্তি চট্টোপাধ্যায় এবং এনাক্ষী চট্টোপাধ্যায়। আমি অর্গানাইজার হিসাবে কাজ করেছিলাম। তারপরে যুগল সিংহল আমাকে অফার দিয়েছিল নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে চাকরি। আমি চাকরি গ্রহণ করিনি। কেন? আমি তখন ফাইনাল ইয়ারের ছাত্র, জেভিয়ার্সের ছাত্র, এবং আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে পাশ করে আমি কলকাতার পিওনাথে মাস্টার্স করি। এবং আমাদের মনের মধ্যে এটাই ছিল, লেখাপড়া শিখব, মৌলিকভাবে চিন্তা ভাবনা করব। আমি যখন পড়াশোনা করে চাকরি করতে যাই, সেই চাকরির সময় আমার স্বনামধন্য শিক্ষক, তার খালি একটা কথার মাধ্যমে আমার চাকরি হয়েছিল, ডক্টর অশোক মিত্র। উনি কাউকে পড়া করতেন না, উনি আমাকে কোনো ব্যাপারে সাহায্য করেছিলেন পড়াশোনা নিয়ে, কিন্তু কোনো ব্যাপার নিয়ে যে পার্সিয়ালিটি, সেই জিনিসটা আমি কোনোদিন দেখিনি। তাই উনি যেদিনকে আমাকে ফাইনালে ইন্টারভিউ নিলেন, পিএইচডি স্বনামধন্য ব্যক্তি এসেছিলেন, যারা আপনারা ইকোনমিক্সে আছেন তারা বলতে পারবেন, এক ডাকে মিস্টার ভ্যাগিয়ান এসেছিল, মাইক্রো ইকোনমিক্সের জন্য। আমি কাঁপছি, ভ্যারিয়ান আমাকে প্রশ্ন করলে আমি কি উত্তর দেবো। আমার বন্ধুরা বললো পড়াশোনা কর, গেস্ট হাউসে এসে বসে আছে। আমি গেস্ট হাউসে থেকে গিয়ে রাত্রিবেলা ওনাকে প্রণাম করতে গেছি অশোকবাবুকে। উনি বললেন, বড় রাজবাড়ি লোক ছিলেন, কিসের জন্য এসছো? স্যার আপনার আশীর্বাদ নিতে। আশীর্বাদ করছি, কিন্তু ঘরে গিয়ে পড়াশোনা করো, কাল 10:30টায় চলে যাবে। আমি আর কিচ্ছু বলতে পারিনি। বাইরে এসে বৌদি আমার সঙ্গে কথা বলতে, খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। উনি উঠে এসে ভাবছেন দুলা বৌদিকে দিয়ে আমি কিছু পার্সেল করাতে যাচ্ছি স্যারকে। কি কথা বলছো? আমরা স্যার আমি চলে যাচ্ছি। চলে গেলাম। তখন ভ্যারিয়ানের কাছে পরের দিনকে যখন ইন্টারভিউতে গেছি, আমার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, যারা আইএসআই অধ্যাপক। আমাকে ভ্যারিয়ান তিনটে প্রশ্ন করেছিল, শুনলে অবাক। আমার নাম কি, আমার বিষয়বস্তুটা কি, কার কাছে আমি কাজ করেছি, বলে ছেড়ে দিলেন। আমার সেদিন 750 টাকা আমার বন্ধুদের খরচা হয়েছিল বিরিয়ানি খাওয়া। 2009 সালে ঘটনা করেছি। পরবর্তীকালে যখন বৌদি মারা গেলেন, অশোকবাবুর খুব কাছের লোক হলাম, জিজ্ঞেস করেছিলাম, স্যার ভ্যারিয়ান এলেন, আমাকে পুরো ব্যাপারটা কি জানিস? এরা জানে কার আন্ডারে কাজ করছে, সে কিন্তু শহরে ছেড়ে দেবে। ঠিক তেমনি এই যে মায়ামমতা মৃত্যুর সময় হাতটা ধরে মৃত্যুর আগের দিন আমাকে বলে গেল, সব কাজ তো দেখে গেলাম, ঋত্বিকের কাজটা দেখে নিতে পারলাম না, ভালো করে করিস। আর তো সেন্টিনারি আসছে, যেভাবে পুঙ্খানুপুঙ্খরূপে কাজ করে যাচ্ছি, এইভাবে কাজ করে যা। ঠিক তেমনি আরেকজনের নাম বলি, চোখে পড়ে ভাসছে ফিরোজা আলীর কথা, ফিরোজা বেগম। ফিরোজা বেগমকে যখন আমি বাংলাদেশ থেকে এনে মিন্টো পার্কের সার্কিট হাউসে রেখে, আমরা যে স্কুলে পড়াশোনা করেছিলাম হাওড়া শিবপুরে, সেই স্কুলে পুনর্মিলন উৎসবে ওনাকে নিয়ে গেছিলাম। আমাকে আমার বন্ধুরা বলেছিল, ওই একটা বুড়ি লোককে 25,000 টাকা দিয়ে নিয়ে এসছো। আমি হেসেছিলাম, 25,000 টাকা দিয়ে দিতে হয়, আমিই দেবো, কিন্তু আমি কথা দিয়েছি ওনাকে নিয়ে এসছি।
যখন উনি এলেন, আসার পর যখন ডায়াসে উঠলেন, মাইকটা খারাপ ছিল বলে বললেন এই মাইকটা আমি গাইতে পারবো না। সব হয়ে গেল। উনি বললেন দাঁড়িয়ে যে বিধানসভাতে আমাকে এবারে যদি যায়, আমি যদি কেউ কিছু বলে আমি ইট মেরে মাথা ফাটিয়ে দেবো। আমাকে খালি প্রশ্ন করে কেন বারবার ইন্ডিয়ায় আসেন, কেন বারবার ইন্ডিয়ায় আসেন। তাতে আমি বলেছি আমি কেন ইন্ডিয়ায় আসি সেটা আমি জানি, আমার মন জানে, আর কেউ জানবে না। সুতরাং সেই বিরোধিতাকে আমি পরের দিন এখানে কলকাতায় বন্ধ ছিল, গাড়ি দিয়ে উনি নিউ মার্কেট থেকে মার্কেটিং করেছিলেন। এছাড়া এখন আমার কাজের মধ্যে দিয়ে বাংলাদেশে যারা এসছে তাদের কাছ থেকে অনেক খবর পেলাম, এবং খবর পাওয়ার পর আরেকজন ব্যক্তির নাম বলছি, হয়তো একটু ভুল হতে পারে, সাজেদুল্লাহ। ওনার কাজ ঋত্বিক মঙ্গল বলে একটা যে বই, সেই বইয়ের উপরে যেভাবে লিখেছে, সে লেখা আমার প্রতিটা লাইনকে পড়ে পড়ে তার ভিতর থেকে কোশ্চেন সংগ্রহ করতে হচ্ছে। আজকের এই পড়াশোনা কোথায়? পড়াশোনা নেই। আমি সত্যি কথাই বলছি, প্রথম যখন ঋত্বিকবাবুর কাজ করেছিলাম, সেই কাজ করতে গিয়ে সোনার বাংলা এই চ্যানেলটা আমাকে যখন ইন্টারভিউ দিতে এসেছিল, আমি দিইনি। কারণ আমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল, আজ থেকে দীর্ঘ 17 বছর আগে আমি যখন সোর্স অফ অবস্ট্রাকশন ইন জুপিটার রিং এর উপরে গবেষণা করেছিলাম, আমার পেপারটা চুরি হয়েছিল এবং আমার গাইড চুরি করেছিল, যার জন্য আমার এই ডাক চোখ এখন নষ্ট হয়ে আছে। কিন্তু আমি ভয় পাই, কাউকে কিছু বলতে দিতে ভয় পাই। কিন্তু পরবর্তীকালে যারা ঋত্বিক প্রেমী, যারা পুরাতন লোক, যারা বর্ণনাট্য করেছেন, বর্ণনাট্যের সঙ্গে জড়িত ছিলেন, তারা প্রত্যেকে বলল তুমি একটু করে লেখা ছাড়ো বাজারে, না হলে হবে না। আমি করেছি, আজও প্রচুর লেখা বেরোয় আমার ঋত্বিক ঘটক সম্পর্কে। কিন্তু আজকে আমি গর্বিত হলাম এবং আমার বক্তব্য আমি শেষ করছি। আজকে মঞ্জুদার সঙ্গে এখানে আমার আলাপ হয়েছে এবং মঞ্জুদার সঙ্গে যে আমি কথাবার্তা বলতে পেরেছি, এর জন্য সম্পূর্ণভাবে পূর্বালীকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে ওর অনুরোধেই আমার আশা। ওর মঞ্জুদাকে আমি সামনে পেয়েছি, এর থেকে বড় কথা নয়। আর সামনে পেয়েছি বাংলাদেশের সকলকে। এদের মধ্যে দিয়ে আমি চাই যে আমাকে আমি আশীর্বাদ প্রার্থনা সকলের কাছে, এবং আমার অনুষ্ঠানে নিশ্চয়ই আমি 1.5 বছর বাদে অনুষ্ঠান করছি। দুজন লোকের কথা আমি বলি, যখন এই কাজ করতে যাই তখন জানতে পারি শাবানা আজমি হচ্ছে প্রথম ছাত্রী ঋত্বিক ঘটক, যখন এখানে স্কুলের ভাইস প্রিন্সিপাল। এবং শাবানা আজমিকে আমি তখন একটা চিঠি দিয়েছিলাম যে আপনি ছাত্রী অবস্থায় ঋত্বিক বাবু সম্পর্কে যা জানেন আমাকে একটু জানালে আমি খুশি হব, আমি ওনার উপরে গবেষণা করছি। জাভেদ আখতার এসেছিলেন রবীন্দ্র সদনে, আমাকে ডেকে ফোন করে বললেন যে শাবানা বলেছে ওয়েস্ট বেঙ্গলে এখনো কেউ আছে যে ওনার উপরে কাজ করে, আপনি যদি বই বের করেন আমরা সেই অনুষ্ঠানে থাকবো। বছর 6 আগের কথা বলছি, সুরঞ্জন দাস ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, উনি আমাকে আলাদা করে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। আমরা শ্যাম্পেনিলকে এই ক্যালকাটা ইউনিভার্সিটি ভিজিট দিয়েছিল, তখন আমাকে শ্যাম্পেনিলের সঙ্গে বসবার জন্য অনুমতি দিয়েছিলেন সুরঞ্জন দাস আলাদা করে। শ্যাম্পেনিলকে যখন মিট করতে গেলাম, ওনার ডিলিট পাওয়ার পর উনি এসে আমাকে বললেন আমার দাদা মারা গেছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই আশুতোষ বিল্ডিং এর উপর থেকে যখন নামতে বলো না আমার কি দরকার ছিল। আমি বললাম যে স্যার আমি একটু ঋত্বিক বাবুর উপরে কাজ করব। ঋত্বিক ঘটক ইজ এ গ্রেট মার্শাল, বলে 2 চোখ দিয়ে জল বেরোচ্ছে না। উনি সিঁড়িতে নামতে বলে আমার নাম্বারটা রেখে দাও, তুমি ওনার সঙ্গে আমি যোগাযোগ আমার সঙ্গে করো, আমি ভবিষ্যতে সব করবো। এরকম ভাবে কষ্ট পেয়েও ওনার সম্পর্কে নানা ভুল মন্তব্য শুনেও আমি ওনার হাল ছাড়িনি। ওনার উপরে আমার একটা দীর্ঘ ইতিহাস আছে যে আমি নিশ্চয়ই ওনার উপরে একটা কিছু করতে চাই, যা আমার দেশের লোক জানো যে ঋত্বিক বাবু এমন এক ব্যক্তি ছিল, বাঙালি হিসেবে তার গর্ব ছিল, বাঙালিকে ভালোবাসত, বাঙালির মর্ম বুঝত। অধিক কথা বলে আপনাদের বিরক্ত আর করবো না, কেননা এই শেষ হবে না। এটা একটা লিভার ক্লোজ ঋত্বিক বলে আমি একটা লেখা পাঠিয়েছি,
দিল্লির একটা পত্রিকাতে, জানি না পাবলিশ হবে কিনা। সব কিছু হলে আপনার এই আশীর্বাদ আমি প্রার্থনীয়। এবং আজকে এই যে এত বিশাল লোকের জমা না হলেও যে কজন পরিমাণ মানুষ এসেছেন এখানে, তাতে আমি অনেক ধন্য হয়েছি। এবং আবার বলছি, প্রবালের অনুরোধে আমার এই যে আশা, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। নমস্কার, সবাইকে জানাই। আচ্ছা, আমার নাম রাহুল সরকার। আমি একজন প্রেস ফটোগ্রাফার। আমি ডিসকভারি চ্যানেলের কাজ করেছি এবং ইন্ডিয়ান আর্মির সাথে কাজ করেছি। আমি সাহিত্য খুব ভালোবাসি, পড়তে ভালোবাসি, কিন্তু আমি সেটা ব্যক্ত করতে পারি না, মানে মুখে সেটাকে এক্সপ্রেস করতে পারি না। তা সত্ত্বেও আমাদের এখানে উপস্থিত আছে প্রফেসর হাসানুজ্জামান, যিনি আমাকে বাংলাদেশে নিমন্ত্রণ করেছিলেন এবং প্রচুর সম্মান দিয়েছিলেন। আমি সেই জন্য আজকে আপনাদের সবার সামনে ডেভিস কিচেনের তরফ থেকে আমি প্রফেসর হাসানুজ্জামানকে আমি একটা প্রেস তুলে দিতে চাই। দিদি আসেন, দিদি আসেন, এই ছবিটা তোল বাবু। দিদি একটু কাছে আসেন, ভাইয়ের কাছে আসেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা যেভাবে সমৃদ্ধ হলাম, এই সমৃদ্ধতার সুযোগ সবসময় থাকে না। এর জন্য আর্মি এবং পূবালীদিকে অসংখ্য ধন্যবাদ। কুষাণ হয়তো আমার থেকে বয়সে ছোট, তাই ওকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আমি একটি সমকালীন কবিতা পড়ছি, যেটা মনে খুব নাড়া দিচ্ছিল কিছুদিন আগে। স্বপ্নের মৃত্যু। স্বপ্নের দিন নিভে গেল নিমেষে, মায়ের কোল হলো শূন্য অবশেষে। কিছু পশুদের তাণ্ডব নাচের দল, দিকে দিকে একটাই স্বর্গ। এই অপরাধের চাই কঠিন সাজা, নেই কোনো ক্ষমা অথবা আপোষ। খুঁজতে হবে একটা বিশ্বস্ত সোর্স। কত পরিবার হয় ছাড়খার এভাবে, নিমজ্জিত শিক্ষা হারায় অশ্রুতে, খোকা বাড়িয়ায় যাবে না বলা। কতদিন চলবে এই নারকীয় ছেলে খেলা? অত্যাচারে অতিষ্ঠ ছেলের দল বলতে এলো, শুনল না কেউ। মৃত্যু পথচারী বলল, আজ যাই, আসবো আবার কোনো একদিন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সাহিত্যে থাকুন, এপার ওপার সমকালীন পরিস্থিতিতে সবাই সংস্কৃতি মনস্ক হয়ে আসুন। এটা ভেবে আসি, আমি এসেছিলাম যখন দেখলাম যে বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি এখানে আসছে, তাই ভাবলাম যে বাংলাদেশের ভাইদের সঙ্গে একটু কথা বলতে হবে। তো বুঝতেই পারছেন, বয়স হয়েছে, বাড়ির লোকরা ছাড়ে না, ঝগড়াই করতে হলো যে নাম যাবে। বাড়িতে বললো যে আঁকা যাবে না, কেন যাবো, যেতেই হবে। তা যাও, চলে এলাম, শুনলাম, খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে যখন বাংলাদেশ কথা মনে পড়ে, কারণ আমার জন্মস্থান ফরিদপুর মস্তক গ্রাম। আমি ঘুরে এসেছি, আমি শুধু ওই ছোট্ট ঘটনা বলে খুব সম্ভব প্রথমবার কৃষ্ণপুরায় যাই হোক, তখন কৃষ্ণ বেড়াতে গেছিলাম, গ্রামে গেছিলাম, আমার বাড়িতে গেছিলাম। সভাপতির বাড়িতে অন্য লোক, ওখানকার বৃদ্ধ কর্তা, তিনি আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে আপনার জন্ম কি এখানে হয়েছিল, এই বাড়িতে? হ্যাঁ, আমরা স্বাধীনতার আগে 1942 সালে আমরা কিন্তু এতে চলে এসেছি, মানে এই বাংলায় এসেছিলাম পারিবারিক কারণে, অন্য কোনো রাজনৈতিক কারণ কিছু নয়। আমরা পারিবারিক কারণে এই তো এসে গেছি। The youngest man. যাই হোক, আমি বেশি বলবো না। যাক, আমার একটা কথা ব্রিটেনে এমনই হলো, উপাধিকারী ওবি নতুন অ্যাপ্লিকেশন বেরোলো, সেটা হচ্ছে অর্ডার অফ দ্য ব্যাড এগস, পচা ডিমের গন্ধ। সেই জন্য এই কবিতাটার নাম সুকুমার রায়ের গন্ধ বিচার। একদম শেষ একটা শেষ করবো একটু অন্য স্বাদের, সেটা হচ্ছে যে পালোয়ান। পালোয়ানে দেখুন কবিতাটা একদম মানে ষষ্ঠী চরণ বলা হচ্ছে। ষষ্ঠী চরণ অ্যাকচুয়ালি কে? কবিতাটা শেষ হচ্ছে, শেষ অক্ষরটা হচ্ছে বেরিয়ান।
এই বেনিয়াটোলা দঞ্চিপাড়া পশ্চিমবাংলার কুস্তিবিদদের পীঠস্থান ছিল। এই বেনিয়াটোলা দঞ্চিপাড়া খেতুবাবুর আখড়া বাংলা কুস্তিবিদদের পীঠস্থান দেওয়া হয়। এখানে ভীম ভবানী বা ভবানী শাহ বা ভালো নাম হচ্ছে ভবেন্দ্র মোহন শাহ, সেই সময় ইনি এই বেনিয়াটোলা খেতুবাবুর আখড়ায় উনি প্রথম প্রশিক্ষণ। এই কবিতাটা আবলতা বলে বেরোয় 1923 আগস্ট সেপ্টেম্বর। তার কারণ হচ্ছে এই ভীম ভবানী মারা যান 1922 সালে, তার উপরেই কিন্তু এই কবিতাটা সেই সময় সুকুমার রচনা করেছিল। এবার প্রথমে দেখুন এই হস্তি লোকের হাতে ধরে, মানে একটা সেই সময় স্যার রামমূর্তি নাইডু ছিলেন হস্তি বিশেষজ্ঞ, তার কাছে এই ভীম ভবানী শেখে কিভাবে বুকের ওপর দিয়ে, মানে আগে সার্কাসে দেখানো হতো বুকের ওপর একটা পাটাতন রেখে হাতি একদিকে পা দিল আর একদিকে পা দিয়ে চলে গেল। এই রামমূর্তি নাইডু ভীম ভবানীকে শেখালেন যে বুকের ওপর 1 মিনিট হাতিটা দাঁড়িয়ে দিল। বোঝা যাচ্ছে একটা সার্কাটিক, একটা সার্কাসের কোনো আমরা বন্ধ পাচ্ছি যেখানে খেলাগুলো দেখানো হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, স্যার কৃষ্ণলাল বসাকের সার্কাসে এই যোগ দিলেন ভীম ভবানী, তিনি এই খেলাটা দেখাতেন। আরো কি খেলা দেখেন তুমি, মাঝখানে 1 মিনিট শুধু হাতি বসে থাকবে না, ওকে 40-50 জনের পাথর চাপিয়ে সেখানে 20-25 জন 3-4 মিনিট ধরে খেয়াল দেবে। এখানে গরুর গাড়ি হাতে নিয়ে আটকানোর কথা আছে, সেখানে সেই সময় সার্কাসে দেখানো হতো একটা গরুর গাড়ি বুকের উপর দিয়ে চলে যাচ্ছে। ভীম ভবানী দেখালেন যে বুকের উপর দিয়ে 2টো গরুর গাড়ি, একটা হচ্ছে উড়ুর উপর দিয়ে আর একটা বুকের উপর দিয়ে। এই 2টো গরুর গাড়ি যদি যাবে না, প্রত্যেকটা গরুর গাড়িতে 50 জন করে লোক বসে থাকে। এখানে বিষয়টা খাবার ফিরিস্তি দেওয়া হচ্ছে যে ষষ্ঠীজন খেতে ভালোবাসে, তিনি কি খান। এই ভীম ভবানী সকালবেলা উঠে 200টা বাদামের শরবত, তার সাথে 2 সের মাংস পাতলাশে থাকতো, সঙ্গে 100টা ঘি। দুপুরে অন্যান্য পর্যাপ্ত খাবার সাথে সাথে ওনার আবার 1 সের মাংস, প্রচুর পরিমাণে ফল এবং 50টি বাদামের শরবত তার লাগবে। রাত্রিবেলা এমন কিছু আর করতেন না, শুধু 8 সের রুটি আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে রুটির আনুষঙ্গিক তরকারি এবং 3 পোয়া মাংস তার জন্য বরাদ্দ ছিল। তো এই দিন ষষ্ঠী চল যে যিনি বেনিয়াটোলায় করেছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন, তিনি 1922 সালে সুকুমার রায় কবিতাটা লিখলে 1923 সালের আগস্ট সেপ্টেম্বরে প্রকাশিত হলো আবলতাবল। তারপরে 1922-এর শেষের দিকে অথবা 23-এর শুরুতেই এই কবিতাটা লিখেছেন। অতএব সুকুমার রায়কে এই তার আবলতাবলের শতবর্ষে তাকে যথার্থ তাকে স্মরণ করতে গেলে আমার মনে হয় বাঙালিদের আবলতাবল কবিতাগুলোকে নতুনভাবে আবিষ্কার করে তার ভেতরের যে কবিতার ভেতরে যে কবিতা থাকে সেটাকে আবিষ্কার করা রবীন্দ্রনাথ এই সুকুমার রায় সম্বন্ধে বলেছিলেন যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য, ওই দাড়িওয়ালা মানুষটা কাউকে মূল্যায়ন করতে গিয়ে কোনোদিন এতটুকু ভুলচুক করেন। এই বৈজ্ঞানিক সংস্কৃতি, তাহলে এই সংস্কৃতি কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। সুকুমার রায় সমস্ত লেখার মধ্যে এই বৈজ্ঞানিক লজিক্যাল এস্টাবলিশমেন্ট আছে এবং সেটা শুধু হাস্যরসাত্মক নয়, সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন গাম্ভীর্য, তার মধ্যে একটা সিরিয়াসনেসও আছে। আমরা যদি হাসির পাশাপাশি, আমি অনুরোধ করবো যে ক্লাস 3-4 বাচ্চা যখন সুকুমার রায় পড়ছে তখন সে হাসিটাই, কিন্তু সে যখন বড় হচ্ছে, 7-8 পড়ছে, তখন তার মধ্যে থেকে হাস্যরসাত্মকের ভঙ্গিমার মধ্য থেকে তার মধ্যে সিরিয়াসনেসটা সে খুঁজে নিই। তবেই জন্মশতবর্ষে সুকুমার রায় যথার্থ আমরা সত্য নির্ণয় করতে পারি। নমস্কার। অনেকক্ষণ শুনলাম সুকুমার রায়ের কবিতাগুলো। লিটারারি নামটা অনেকে ননসেন্স ভার্স বলে, মানে আবল তাবল, তাকে নিয়ে যে এত পড়াশোনা করেছে, এতটা সমৃদ্ধ করেছে, তাতে আমরা সবাই বড্ড অন্যরকম লাগছে। আর এরপরে আমরা অনুরোধ জানাবো দেবাশিস মৌলিককে একটু কিছু বলার কিংবা করার জন্য, গান করার জন্য এবং কিছু বলার জন্য। আর গান রঞ্জন দা আছে, রঞ্জনদার সঙ্গে সামনে গানটা এখনই আমার মাথা কাঁপছে আর কি। তো বুবালিকে বলেছে আমি চেষ্টা করবো নিশ্চয়ই করতে। আর বাংলার দুই বাংলার এই মিলন ক্ষেত্র বাংলাদেশের প্রতি আমাদের সকলের একটা টান রয়েছে। আমার খুলনা বাড়ি, কবিতার দেশ, আমার দেশে একই জায়গায় খুলনা। আমি অবশ্য চাই ঢাকা মুক্ত হওয়ার পরের
পারি আমরা জিনিসটা একটা আমি একটু চেষ্টা করছি দিলাম সানিও
মাটির গভীরে শিকড় বাঁধনে বহুতে আলিঙ্গন। আদ্যিকালের বুড়ি মাটি নিরন্তর রূপকথা বলে যায়। সেই সব ব্যঙ্গমা ব্যঙ্গমী মাটি গন্ধ জল গন্ধ মাখা প্রাণ গন্ধ বাতাস অবিরাম জুড়ে দিয়ে যায় অগণিত মুঠো হাত। পায়ে পায়ে ধুলো পথ চির শোকে অনাদি আনন্দে একসাথে যাপন। আমি বিক্রমপুরের মানুষ। আমার পূর্বপুরুষ দেশবন্ধু চিন্তাভাবনা বিক্রমপুরের সন্তান ছিলেন। আমি সেই বাড়িতে একজন অকৃতি সন্তান। তবু একটা ছোট্ট কবিতায় আমার মনের ভাবটা ব্যক্ত করছি হাসান ভাইয়ের কাছে। বিক্রমপুর জুড়ে আছে চেতনায়, ফেলে আসা গ্রাম আজও তাকে আয় আয় আয়। যাবতীয় উপায় নেই, অনেক পক্ষে না। দুভাইয়ের পথ ভেঙে বিভেদের বেড়া ভাবি পার হয়ে যায় হায়ের গোড়াশা। দরজা লাগলে বান্দরের ভাষা রাহাত পায়, আশা তবু হয় না তো শেষ। একদিন এক হয়ে মিলে যাবে দেশ। স্বাধীনতা সংগ্রামী যত বিপ্লবী তাদের মনের কথা জানে এই কবি। বাঙালি বীরের ভাই কলমের কল বাংলাদেশ ভেঙেছিল করে কৌশল। তাই তো এবারে থাকি অনেকটা দূর, দেখেছি বাসার নাম বিক্রমপুর। একবার দেখে যাও, দাওয়াত দিলাম, দাসের বাড়ির ছোড়া পাঠায় সালাম। প্রথম গান যেখানে বড় হয়েছি শান্তপুর মনের কাছে। পুরুলিয়াতে শৈশব কেটেছে। তারপর আমার জ্যাঠামশাই যখন শান্তিনিকেতন উপাচার্য হয়ে এলেন দিল্লির দীর্ঘদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকার পর, আমি শান্তিনিকেতনের ওর কাছে বড় হলাম। আবার সমাজ বর্ধমানে ফিরে গেলাম, শালমোহন পরের কাছে চলে গেলাম। শালমোহন আপনার একটা সেই
সঙ্গীতটা আমাদের তিনজনেরই হৃদয়ে আছে। আর যারা দাঁড়িয়ে আছে আমার পাশে, পূবালী এবং দেবাশিস, ওরা এই কারণেই আমাদের ভালোবাসে যে গানটা আমরা হৃদয়ে রাখি, কণ্ঠ দিয়ে হৃদয়ে দিয়ে দেয়। এই সমাজের উপরে আমার লেখা, আরেকটাও আমার লেখা, একটা ছোট্ট বিষয়। 1, 2